ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী ত্রিশালে খাল খনন সহ যোগ দেবেন নজরুল জন্মজয়ন্তী ও দলীয় সভায়। ঈদ যাত্রা শুরু, রেলে ভিড় থাকলেও চাপ নেই বাসে। আগেভাগে ঢাকা ছাড়তে পারায় স্বস্তিতে ঘরমুখী মানুষ। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি আনাই বড় চ্যালেঞ্জ বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। উচ্চবিলাসী প্রাক্কলনে পৃষ্ঠ নিম্ন আয়ের মানুষ। এবং রাজধানীতে পশু হাট জমে উঠলেও পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। ভারতীয় গরু রুখতে সতর্ক সরকার, বললেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। ত্রিশালে বালুর ইউনিয়নের ধরার খাল পুনঃখননের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। বিকেলে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। রাজীব আহমেদের প্রতিবেদন। সকালে তেজগাঁও কার্যালয়ে স্পোর্টস কার ও ইলেকট্রিক বাহন বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম বাংলাদেশি মেড গাড়ি, মেড ইন বাংলাদেশ ভেহিকেল, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করা প্রোটোটাইপ এবং মেকার্স কোড দেওয়া গাড়ি। সুতরাং ওনাকেও আমরা এই আমাদের যাত্রার পাঠ করতে চাইলাম। পরে সেখান থেকে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সরকার প্রধান। প্রথমে ত্রিশালের বালুর ইউনিয়নের ধারার খাল পুনঃখননের উদ্বোধন করবেন তারেক রহমান। এ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর আমাদের ময়মনসিংহের ত্রিশালে জনাব তারেক রহমান সাথে আমাদের ত্রিশালবাসী আনন্দিত। ত্রিশালে দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে ত্রিশালবাসীর মাঝে যেন এক প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। দুপুরে ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেলে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। রাতে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ জেরিন। আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আজ কিছুক্ষণের মধ্যেই ত্রিশালের যে ধরার খাল রয়েছে এই ধরার খালটি পুনর্খননের জন্য কিন্তু তিনি এর মধ্যে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পাশেই যে স্থানটি রয়েছে এখানে তিনি বিএনপির যে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কিন্তু সারা বাংলাদেশের ২০,০০০ কিলোমিটার যে খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই ত্রিশাল উপজেলার বৈলুর ইউনিয়ন সেই সর্বোচ্চ ১০ মিনিট লাগতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেঝে এসে উপস্থিত হবেন। আমি অনুরোধ করব যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন সাধারণ তারা মানুষের যে পুরুষ উৎসাহ এবং যুবক ছাত্র শ্রমিক যারাই আছেন তাদেরকে অনুরোধ করব তারা মঞ্চের ভিতরে চলে আসেন। মহিলা তেমনি নেত্রী যারা আছেন আমার কথা যদি শুনতে পান তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যান। জেলা উপজেলাগুলো রয়েছে তার থেকে যারা বাইরে আছেন এখনো থেকে শুরু করে যারা এখনো বাইরে আছেন ভিতরে ঢুকে পড়েন, কিন্তু বেশ ভিতরে ঢুকে পড়েন। আপনি জানেন যে আল্লাহর রহমতে একটা ভালো পরিবেশ, ভালো আবহাওয়া আল্লাহ দিয়েছেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের ত্রিশালের জন্য মঙ্গলের। আজকে ধরার ঐতিহাসিক দিন খনন করেছিলেন। যে দিন জানেন যে যেখানে আজকে আমাদের যখন প্রতিষ্ঠা হয়েছিল শুরুতেই
আমাদের প্রতিষ্ঠাতা শেখ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশে যে খাল খনন শহীদ কর্মসূচি রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষি এবং 1979 বাংলাদেশের সালের জলবায়ু 6 পরিবর্তন সেপ্টেম্বর থেকে শুরু করে দেশের যে জায়গাতে সামাজিক উন্নয়নের দাঁড়িয়ে প্রথম মাইল উদাল ফলক, সেই মাইল ফলকটি দিয়েছিলেন, ছোঁয়ার জন্য যে জায়গাতে সেই মাইল ফলকে আমাদের পৌঁছানোর ত্রিশালবাসী, জন্য এবং ময়মনসিংহবাসী, প্রাকৃতিক কেদার দুর্যোগ জানেন যে ময়মনসিংহবাসী বাংলাদেশ একটি আনন্দ এবং প্রাকৃতিক গৌরবের দুর্যোগ বিষয়। প্রবণ এলাকা। সেই So, তারই এই উত্তরসূরি এলাকায় যেন আজকে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাঙ্ক্ষিত এলাকাটি যেন আমাদের এই আমাদের প্রিয় প্রভাব মানুষ যেন তারুণের রহস্যার সেই জনাব প্রভাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে কর্মসূচি কিছু তানজিদ, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করছেন সাধারণ মানুষ। ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর 6টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে। আর ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই যাত্রীদের চাপ। তবুও নির্ধারিত সূচি অনুযায়ী ছাড়ছে দূরপাল্লার সব বাস। টিকিট সংকট, সড়কে যানজট এবং নিরাপত্তার বিষয় মাথায় রেখে বাড়ি ফিরছেন তারা। সরকারি ছুটির আগে বাড়ি ফেরায় তাদের গুনতে হচ্ছে না বাড়তি ভাড়া। বিষয়টা নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে ঘরমুখী সব মানুষকে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, ঈদ যাত্রা ঘিরে কেমন দেখছেন মানুষের ভিড়, আমাদেরকে জানাবেন। জি জেরিন, আপনি যেমনটি বলছিলেন, আর কদিন বাদেই কিন্তু মুসলমানদের দ্বিতীয় যে বৃহৎ ধর্মীয় উৎসব রয়েছে পবিত্র ঈদ উল আজহা, সেই পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। তো যদিও সরকারি ছুটি 25 তারিখ থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু তার আগেই মানুষজন নারীর টানে ভোগান্তি এড়াতে, মূলত ভোগান্তি এড়াতে কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনাল এবং এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে মানুষের যে একটা উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় কিন্তু লক্ষণীয় ছিল। তারা কিন্তু বাড়ি ফেরার জন্য কিন্তু উচ্ছ্বাস করছে এবং উচ্ছ্বাস এবং আনন্দের সাথে কিন্তু তারা এই রেল স্টেশনে প্রবেশ করছে এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে। যেহেতু সরকারি ছুটি শুরু হবে 25 তারিখ থেকে, অনেকে কিন্তু তাদের পরিবার পরিজনকে আগেভাগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন যে যেহেতু কুরবানির ঈদ এবং পশু কুরবানি করবে এবং পশু কেনার একটা বিষয় আছে এবং 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 নানা ধরনের কাজকর্ম রয়েছে, যে কারণে কিন্তু একটু আগে ভাগেই কিন্তু মানুষজন যাচ্ছে। এছাড়াও এই যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে রেল স্টেশনে র্যাবের পক্ষ থেকে এবং রেলীয় যে পুলিশ রয়েছে সেই রেলীয় পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এবারও কিন্তু প্রতি বছরের মতো প্রত্যেকটা রেলের যে টিকিট সেটি কিন্তু অনলাইনে বিক্রি করা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই রেলীয় যে স্টেশনটি রয়েছে এখানে কিন্তু এসেছিলেন রেলের যে সচিব রয়েছে ফাহিমুল ইসলাম। সেই রেল সচিব ফাহিমুল ইসলাম আমাদেরকে জানিয়েছে আসলে যে এবারের ঈদযাত্রা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না মানুষজনকে এবং নির্বিঘ্নেই কিন্তু তারা তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। তো এর আগে কিন্তু আমি বাস টার্মিনালেও ছিলাম, সেখানেও কিন্তু দেখেছি মানুষজন বাসে করেও তারা কিন্তু তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই, মূলত যে আসলে এই যে রেল স্টেশনটিতে আমি রয়েছে, এই রেল স্টেশনটিতে কিন্তু আসলে রেলে যে মানুষদের যে ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন করার জন্য কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং তাদের যে যাত্রী এবং প্রবেশদ্বার এবং যে তাদের যে বাহিরে যাওয়ার জন্য সে আলাদা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো জেরিন, এই ছিল রাজধানীর যে কমলাপুর রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বছর বছর বাজেটের আকার বাড়লেও সাধারণ মানুষকে সংসারের খরচ কাটছাট করতে হচ্ছে প্রতিনিয়ত। গেল কয়েক বছর উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট নিম্ন ও সীমিত আয়ের মানুষ। স্বাধীনতার পর বাজেট আসে যায়, কিন্তু সাধারণের ভাগ্য একই থেকে যায়। মূল্যস্ফীতির বর্তমান বাস্তবতায় চকচকে বাজেট নয়, জীবনযাত্রায় স্বস্তি আনতে পারাকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
দাম বাড়ায় দেখে তো আমরা কিনা খাইতে পারি না পুষ্টিকর খাবার। অনেক কষ্টই তো, 70-80 টাকা কেজি চাল। প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে, অঙ্ক বদলালেও নিম্ন আয়ের মানুষের ভাগ্যে তেমন পরিবর্তন দেখা যায় না। উল্টো সংসারের খরচ টানতে হিমশিম অবস্থা তাদের, কারণ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে নিত্যপণ্যের দাম। বিবিএস এর তথ্য অনুযায়ী 2 বছর ধরেই খাদ্যের মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। সীমিত আয়ের লোক তাদের জন্য খুবই কষ্টকর, মানে আপনার 15 দিন পরে আর তাদের বাজার করার সক্ষমতা থাকে না, বাজারে আসতেই পারতেছে না, এরকম অবস্থা। সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া দাম। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। আকারের দিক থেকে এটিই হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। চলতি 2025-26 অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকার, অর্থাৎ 1 বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,40,000 কোটি টাকা। বড় বাজেটের আড়ালে থাকছে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনা, এই তীরের কঠিন সমীকরণ। আগামী বাজেটটা আসলে একটা চ্যালেঞ্জ হবে, কারণ এই বাজেটে যে ব্যয়ের যে জায়গাগুলো আছে এগুলো পূরণ করার জন্য আয়ের যে জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। তো অ্যাড্রেস করতে গিয়ে যেটি হবে যে হয়তো আমরা দেখব যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি লাগাম টানা যাবে না, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন কারণে হচ্ছে। একদিকে যেমন টাকার মূল্য কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে যেটাকে আমরা বলি, তো এটি হচ্ছে। আবার মানে বৈশ্বিক অর্থনীতির মধ্যেও কিন্তু একটা চাপ আছে, তেলের মূল্য বেড়ে গেছে, জ্বালানির মূল্য বেড়ে গেছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বর্তমান মূল্যস্ফীতি এখনো 9% আশপাশে। আমরা যেটা দেখতে পাই যে প্রতি বছর বাজেটের আকার বাড়ে, সরকারের বেশি টাকার প্রয়োজন হয়, ফলে আমরা দেখব যে অনেক ক্ষেত্রেই দ্রব্যমূল্যের দাম আবারও বেড়ে যাবে। তো মানে বিভিন্ন কারণে আসলে দ্রব্যমূল্য কমার বিষয়টা আমি দেখছি না। রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা কংক্রিটের সহজ ছাড়িয়ে পৌঁছে যায় তৃণমূলের প্রতিটি ঘরে। এজন্য বাজেটের প্রকৃত সাফল্য মাপতে প্রবৃদ্ধির অঙ্কের পাশাপাশি মানুষের স্বস্তির বিষয়টিকেও মূল্যায়নের তাগিদ দেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর গাবতলী পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু, তবে পুরোদমে বিক্রি এখনও শুরু হয়নি। তবে যেসব বিক্রেতা 2-1টি করে বিক্রি করছেন তারা ন্যায্য দাম পাচ্ছেন বলে স্বস্তি জানিয়েছেন। আবার যারা কিনছেন তাদের মুখেও খুশির হাসি। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশি পশুই চাহিদার চেয়ে বেশি, আর ভারতীয় গরু আসা রুখতে সতর্ক অবস্থানে আছে সরকার। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু এসে পৌঁছাচ্ছে রাজধানীর সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে। তবে পশু সমাগম বাড়লেও এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। না, কোনো ক্রেতা পাইনি। আমরা এই মুহূর্তে আসছি 2 ঘন্টা আগে, ক্রেতা এখনো ঢোকেনি বাজারে। আশা করি ইনশাল্লাহ গাবতলী বাজার ক্রেতা আসবে। হাটের বড় গরু বাগেরহাট থেকে যে গরুটা আসছে এটা সবচেয়ে বড় গরু। আজকে সকালে নামিছে, নাম হচ্ছে সম্রাট। আমরা দাম চাচ্ছি 32 লাখ টাকা। কথাবার্তা বললে গরু নিতে পারবে। মাঠ জুড়ে সারি সারি খুঁটিতে বাঁধা গরু, মহিষ ও ছাগল, কিন্তু বিশাল এই সমাগমে বেচাকেনার চিরচেনা উত্তাপ এখনো অনুপস্থিত। তবে বিক্রেতাদের আশা শিগগিরই জমবে হাট। এখন পর্যন্ত কাস্টমার টুকটাক হালকা পাতলা, আশা করি 2-1 বেলার ভিতরে কাস্টমার হইব। আমরা বেচে স্বস্তি পাচ্ছি, আমরা যে টার্গেট যে দামে বিক্রি করতে যাচ্ছি সেই দামে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এদিকে স্বাদ ও সাধ্যের মধ্যে পশু কিনতে পেরে আনন্দের হাসি ক্রেতার। 2,10,000 চূড়া 2টা গরু কেনা হয়েছে, ডালার মধ্যে আমরা পাইছি সহজে। এখনো বেশি গরু আসেনি, প্রায় ভালোই চড়া, তবে কিছু গরুর দাম মোটামুটি। গরুর দাম মোটামুটি আছে, মনে করেন মানুষের প্রাইজের ভিতরে আছে, বেশি আহামরি বেশিও না, ইয়ার ভিতরে আছে। গাবতলী হাট পরিদর্শনে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 1,23 লাখ গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01 লক্ষ, তাহলে প্রায় 22 লাখ গবাদি পশু, কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে না আসে সে ব্যাপারে সরকার সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই
সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে। বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। ক্রেতা বিক্রেতা সবার জন্য স্বস্তিদায়ক হাট নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, কোরবানি হাট নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কেমন দেখছেন হাটে ক্রেতা বিক্রেতাদের সমাগম, আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আপনি যেটি বলছেন যে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ইতিমধ্যে মানিকগঞ্জের যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হতে শুরু করেছে। তো আমি যদি একটু বলে রাখি, আজকে শনিবার কিন্তু মানিকগঞ্জের একটি মাত্র নিয়মিত হাট রয়েছে, তাছাড়া কিন্তু বাকি ঈদুল আজহা উপলক্ষে কিন্তু হাট লেগেছে। তো আমি এই মুহূর্তে রয়েছে মানিকগঞ্জের শিবালয়ের একেবারে নদী বৃষ্টিত একটি হাট, এটি হচ্ছে আরিচা হাট নামে পরিচিত। এই হাটে সকাল থেকে কিন্তু কিছু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্তরের যে গরুগুলো রয়েছে সেগুলো আসতে শুরু করেছে। আরেকটি বিষয় যদি একটু বলে রাখি যে এই মানিকগঞ্জ জেলাতে জেলায় প্রায় প্রাণী সম্পদের তথ্য অনুযায়ী ছোট বড় প্রায় স্থায়ী মিলে 18টি পশুর হাট কিন্তু উপস্থিত রয়েছে। এছাড়া এই কোরবানি উপলক্ষে প্রায় লক্ষাধিক পশু কিন্তু প্রস্তুত রয়েছে জেলাতে। এছাড়া যদি একটু বলি হাটের চিত্রগুলো বলি, অর্থাৎ আজকে এই যে আমি যে হাটটিতে রয়েছে আরিচা হাট, এই হাটটি কিন্তু গতকাল শুক্রবার কিন্তু নিয়মিত হাট ছিল। তো কালকে থেকে কিন্তু ঈদের দিন রাত পর্যন্ত কিন্তু এই হাটটি চলবে এবং এই হাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু কালকে যদি বলি যে প্রশাসনের পক্ষ থেকে র্যাবের একটি ব্রিফিং হয়েছে এবং তাদের এই হাটে সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য তাদের কিন্তু এই হাটের যেহেতু অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে সেই উপলক্ষে কিন্তু এই হাটের যারা ইজারাদার রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে এবং এই হাটে কিন্তু পানি সম্পদের মেডিকেল টিম আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু এই স্থানের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক তথ্য রাখা হচ্ছে। আমি একটু কথা বলতে চাই এই হাটের একজন ব্যাপারীর সাথে। আচ্ছা, একটু বলবেন যে এই হাটের কি অবস্থা, মানে গরু? দিনাজপুরের ঘোড়াঘাটে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এদিকে জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাহফু নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাসের ধাক্কায় পিকআপের চালক নাসির উদ্দিন নিহত হন। এ সময় হেলপার গুরুতর আহত হয়। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে সিলেটে 4 ও ময়মনসিংহে 1 শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 29 জন। 17 মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 35 শিশুর। আন্তর্জাতিক 4 দিনের সফরে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সফরে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারতের সরকারের শীর্ষ অধিকারীদের সঙ্গে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে অস্থিরতায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মার্কিন জ্বালানি রপ্তানি বৃদ্ধি, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভিসা সংক্রান্ত জটিলতা বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। 4 দিনের সফরে ভারতের কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। রুবিও ও তার স্ত্রী জিনেট ডি রুবিও মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর পরিদর্শন করেন এবং সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সফরে তিনি আজই ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্জেই গোর। তিনি আরও দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারতের শীর্ষ অধিকারীদের সঙ্গে। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবেই সফরের শুরুটা করেছেন কলকাতা থেকে। রুবিওর এই সফরের মধ্য দিয়ে 14 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজে অস্থিরতায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মার্কিন জ্বালানি বৃদ্ধি, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভিসা সংক্রান্ত জটিলতা, ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং বাণিজ্য তদন্তের কারণে তৈরি হওয়া পারস্পরিক দূরত্ব দূর করার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে কলকাতায় তার সফর মূলত কূটনৈতিক ও প্রতীকী অর্থ বহন করছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। আগামী জুনে জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজের টেস্টে একটি থাকলেও ওয়ানডে ও টি-20 সংখ্যা 3টি করে। এক বিবৃতি দিয়ে দল বিষয়টি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। হারারিতে 28 জুন টেস্ট দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। একই ভেন্যুতে ওয়ানডে ম্যাচগুলো হবে 6, 9 ও 11 জুলাই। উভয় দল এরপর চলে যাবে বুলাওয়েতে। সেখানে কুইন স্পোর্টস ক্লাবে টি-20 3টে ম্যাচ যথাক্রমে 15, 17 এবং 19 জুলাই। লঙ্কান প্রিমিয়ার লিগ LPL এর সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। LPL এর অফিসিয়াল ঘোষণায় বলা হয়, গ্লোবাল টি-20 মাস্টার সাকিবকে দলে টেনে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করেছে জাফনা কিংস। লঙ্কান প্রিমিয়ার লিগে অন্যতম সফল দল জাফনা। একাধিকবার শিরোপা ঘরে তুলেছে তারা। জাফনার হয়ে আরও অনেক বাংলাদেশি LPL মাঠে আছেন। শেষ করব মোহনা সংবাদ, যে আবার এগিয়ে শিরোনামগুলো আরও একবার। ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী ত্রিশালে খাল খনন সহ যোগ দেবেন নজরুল জন্মজয়ন্তী ও দলীয় সভায়। এই যাত্রা শুরু, রেলে ভিড় থাকলেও চাপ নেই বাসে। আগেভাগে ঢাকা ছাড়তে পারায় স্বস্তিতে ঘরমুখ মানুষ। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি আনাই বড় চ্যালেঞ্জ বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। উচ্চাভিলাষী প্রাক্কলনে পিষ্ট নিম্ন আয়ের মানুষ। এবং রাজধানীতে পশু হাট জমে উঠলেও পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। ভারতীয় গরু রুখতে সতর্ক সরকার, বললেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।